আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এমন এক ধরনের গল্প শোনাবো যে গল্পে ছেলেরা তার মৃত বাবাকে একবার দেখার জন্য কতটি স্ট্রাগল করে। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদেরকে অনেক বছর আগের সিন দেখানো হয়, যখন পৃথিবীতে জাদু ব্যবহার হতো। তখনকার মানুষ জাদুর উপরে এতটা নির্ভরশীল ছিল যে ওই জাদুর সাহায্যে তারা তাদের বিভিন্ন কাজ হাসিল করত। কিন্তু এই জাদু সবার দ্বারা সম্ভব হতো না, সবাই জাদু করতে পারতো না। জাদু কিছু স্পেশাল লোকই করতে পারতো। কিন্তু ধীরে ধীরে সভ্যতার উন্নতির ফলে এই জাদু বিলুপ্ত হয়ে যায়। মানুষ আধুনিক টেকনোলজির সাহায্য নিতে থাকে, যে কারণে মানুষের কাজ খুবই সহজ হয়ে যায়। আর এভাবে মানুষ জাদুর উপরে নির্ভর করা ছেড়ে দেয়। দেখতে দেখতে মানুষ একদমই জাদু করা ছেড়ে দেয়। এরপর আমাদের বহু বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা ইয়ানকে দেখতে পাই। ইয়ান ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। সে আজ অনেক খুশি, কারণ আজ তার জন্মদিন। তাই তার মা তার বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টি করতে বলে। কিন্তু ইয়ান আসলে ছিল অনেক লাজুক প্রকৃতির, তাই সে সবার সাথে মিশতেও পারতো না। এর জন্য সে একা একা থাকতে বেশি পছন্দ করত। এরপর সে যখন ব্রেকফাস্ট করছিল, তখন তার ভাই বার্লি সেখানে আসে আর তাকে বিরক্ত করতে থাকে। বার্লি তাকে শক্তিশালী যোদ্ধার মতো হতে বলে। এই বলে সে তখন তার মায়ের সঙ্গে লড়তে যায়। দেখা যায় তার মা তাকে একবারেই হারিয়ে দেয়। তখন বার্লি বলে তাকে তার মায়ের মতো শক্তিশালী হতে হবে, কিন্তু ইয়ান তার কথায় কোনো পাত্তা দেয় না। এরপর বার্লি ময়লা ফেলতে বাইরে গেলে সে ব্রোনকোকে দেখে। সে বলে সে কি একদিনও ঝামেলা না করে থাকতে পারে না, প্রতিদিন তাকে ঝগড়া করতে হয়, ঝামেলা করতে হয়। বার্লি বলে সে কি বলছে সে কিছুই বুঝতে পারছে না, কি হয়েছে সেটা একটু খুলে বলুন। এটা বলায় ব্রোনকো তখন তাকে একটা ভিডিও দেখায়, যেখানে একটা কৃত্রিম ঝর্ণা ভেঙে ফেলা হচ্ছিল, কিন্তু সে বার্লি কিছুতেই সেটা ভাঙতে দিচ্ছিল না। এর জন্য কনস্ট্রাকশনের ওয়ার্কাররা তার উপরে মামলা করেছে। তখন তার মা বাইরে বের হয়ে আসে আর এসব করতে তাকে বারণ করে। বার্লি বলে ওই ঝর্ণাটা এই শহরের ইতিহাস, যেটা ওরা ভেঙে ফেলেছে, যেটা ওদের একদমই করা ঠিক হয়নি। তখন তার মা বলে তাকে ইতিহাস নিয়ে ভাবতে হবে না, সে তার ভবিষ্যৎ নিয়ে ভাবুক, আর এটাই তার জন্য ঠিক হবে। এটা বলে তারা সবাই ঘরের ভেতরে চলে যায়। তাদের সঙ্গে ব্রোনকো ঘরের ভেতরে যায়, কারণ লরেনের স্বামী মারা যাওয়ার পর সে আবারও মুভ অন করেছে। আর এই ব্রোনকো হলো তার নতুন পার্টনার। ব্রোনকো বিশাল দেহি হয়, সে না চাইতেও ওদের বাড়ির জিনিসপত্র ভেঙে ফেলে। ব্রোনকো বার্লিকে সারাদিন গেম না খেলে তাকে তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলে, কিন্তু বার্লি বলে সে যে গেম খেলছে সেটা তাদের ইতিহাসের সঙ্গে জড়িত। বার্লি বলে সেটা নরক হতো, আর তারা তো ঘন্টায় 70 কিমি দৌড়াতে পারে, তারা কি এখন আর দৌড়াতে পারে না? ব্রোনকো বলে তারা এখন যানবাহন ব্যবহার করে, তাই এখন আর দৌড়ানো লাগে না। সবার এমন কথাবার্তা শুনে ইয়ান বুঝতে পারে এবারও তার জন্মদিনটা ভেস্তে যাবে, তাই সে স্কুলে যাওয়ার জন্য বের হতে চায়। তখনই বার্লির ব্রেসলেটে বেঁধে ইয়ানের গায়ে থাকা সোয়েটারটা ছিঁড়ে যায়, যে সোয়েটারটা কিনা তার বাবার ছিল। এটা দেখে ইয়ান অনেকটা মন খারাপ করে সেখান থেকে চলে যেতে চায়। এসব দেখে বার্লি তখন বলে সে কি তার বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টি করতে চায় না, সে তাদের সঙ্গে পার্টি করতে চায়। ইয়ান তখন বলে সে কোনো পার্টি করতে চায় না। এই বলে সে স্কুলের দিকে রওনা দেয়। স্কুলে যাওয়ার পথে সে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে একজন লোকের সঙ্গে তার দেখা হয়। সে তার গায়ে থাকা সোয়েটারটা দেখে জিজ্ঞাসা করে সে কি এখানে লেখাপড়া করে। ইয়ান তখন বলে এটা তার বাবার সোয়েটার। ইয়ান তার বাবার নাম বললে লোকটা তার বাবাকে চিনতে পারে, কারণ এই লোকটা আর ইয়ানের বাবা একসঙ্গে লেখাপড়া করত। লোকটা ইয়ানের বাবার মৃত্যুতে বেশ দুঃখ প্রকাশ করে। লোকটা বলে তার বাবা অনেক ভালো ছিল এবং সে অদ্ভুত ধরনের এক বেগুনি মোজা পরে থাকতো। ইয়ান কখনো তার বাবার সম্পর্কে এত কিছু শোনেনি, তাই ইয়ান তার বাবার সম্পর্কে লোকটাকে আরও কিছু কথা বলতে বলে, কিন্তু লোকটা তার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তার সঙ্গে আর গল্প করতে পারে না। তার বাবার সম্পর্কে জানতে পেরে এতটুকুই সে খুশি। এরপর সে নিজেকে পরিবর্তন করার ভাবে, তাই সে একটা নোটবুক লিখতে থাকে, যেখানে সে বন্ধুদের সাথে আগের থেকে বেশি কথা বলতে চায়, গাড়ি চালানো শিখতে চায়, বন্ধুদের নিয়ে পার্টিও করতে চায় এবং তার বাবার মতো সাহসী হতে চায়। এরপর সে তার ক্লাসরুমে গিয়ে সহপাঠীদের সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু তারা তার সঙ্গে কথা বলে না, বরং তার চেয়ারে পা তুলে বসে থাকে। তাই বাধ্য হয়ে অল্প একটু চেয়ারে বসেই তাকে ক্লাস করতে হয়। এরপর সে গাড়ি চালানো শিখতে যায়, কিন্তু হাইওয়েতে উঠে অন্য সব গাড়ি দেখে সে খুবই ভয় পেয়ে যায়, তাই সে গাড়ি চালানো শিখতে গিয়েও ফেল হয়।
এরপর সে সিদ্ধান্ত নেয় তার বন্ধুদের জন্মদিনের পার্টিতে দাওয়াত দিবে। সে কিভাবে কথা বলবে এবং কি বলবে তার হাতে লিখে রাখে। এরপর সে কোনোভাবে তার বন্ধুদের জন্মদিনের পার্টিতে ইনভাইট করে। তার বন্ধুরা সেটা অ্যাকসেপ্ট করে নেয়। এতে ইয়ান অনেক খুশি হয়। ঠিক তখনই বার্লি তার ভাঙাচোরা গাড়িটা নিয়ে সেখানে চলে আসে উচ্চ শব্দে গান বাজাতে বাজাতে। এটা দেখে ইয়ান না দেখার ভান করে থাকে, কিন্তু বার্লি তো তাকে ঠিকই দেখেছে। বার্লি তখন ইয়ানকে তার গাড়িতে উঠতে বলে। ইয়ান তখন বলে সে তার বন্ধুদের সঙ্গে বাসে করে যাবে। বার্লি তখন বলে বাসে করে কেন যাবে, সে তার দ্রুতগতি সম্পন্ন গাড়িতে করে যাবে। এটা বলতেই তখন তার গাড়ির কিছু পার্টস খুলে যায়। এটা দেখে ইয়ান তো অনেক লজ্জা পায়। এই কারণে সে মুখে হাত দিলে তার হাতে থাকা কলমের কালি মুখে লেগে যায়, যে কারণে সে আরও বেশি লজ্জা পেয়ে যায়। ইয়ান তার বন্ধুদের বলে পার্টি ক্যান্সেল করা হয়েছে। এই বলে ইয়ান তখন বার্লির সঙ্গে গাড়িতে করে সেখান থেকে চলে যায়। এরপর সে বাড়িতে ফিরে আসে এবং তার লেখা সেই লিস্টটা কেটে দেয়, কেননা সেই লিস্টে থাকা একটা কাজও সে ঠিকঠাকভাবে করতে পারেনি। এরপর সে তার ফ্যামিলি ফটো দেখতে থাকে, যেখানে তার বাবার সাথে তার মা এবং ভাইয়ের ছবি থাকলেও ইয়ানের সঙ্গে তার বাবার কোনো ছবি নেই। এরপর সে একটা টেপ রেকর্ডার নেয় এবং সেটা চালাতে থাকে, যেখানে তার বাবার কথার আওয়াজ শুনতে পায়। কথা শুনতে শুনতে সে তার বাবার সাথে মিলিয়ে নিজেকে কিছু প্রশ্ন করতে থাকে, আবার নিজেই উত্তর দেয়। এভাবেই সে তার বাবার সাথে একা একা কথা বলতে থাকে। আসলে সে তার বাবাকে অনেক মিস করে। পরের দিন সকালবেলা সে তার বাবার সোয়েটারটা সেলাই করে, যেটা বার্লির হাতে লেগে ছিঁড়ে গিয়েছিল। ইয়ান তার মাকে জিজ্ঞাসা করে তার বাবা তার বয়সে থাকতে কি করত, সে কি আগে থেকে অনেক আত্মবিশ্বাসী ছিল। তখন তার মা বলে তার বাবার আত্মবিশ্বাসী হয়ে উঠতে কিছুটা সময় লেগেছে। ইয়ান বলে আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। ইয়ানের মা বলে তুমি যখন ছোট ছিলে তোমার বাবা অসুস্থ হলে যে কোনো মূল্যে তোমার সঙ্গে দেখা করতে চাইতো। এটা শুনে ইয়ানের মনটা অনেক খারাপ হয়ে যায়। লরেন বলে সে তাকে কিছু দিতে চায়, যেটা তার বাবা তার জন্য রেখে গিয়েছিল। এই বলে তাদের দুই ভাইকে তাদের বাবার দেওয়া একটা উপহার দেয়, যেটা তাদের বাবা রেখে গিয়েছিল। ইয়ান উপহারটা খুলতেই সেখানে একটা জাদুর লাঠি দেখতে পায়, অর্থাৎ তাদের বাবা একজন ম্যাজিশিয়ান ছিল। বার্লি ওই লাঠিটা দেখে অনেক খুশি হয়ে যায়, আর লাঠিটার সঙ্গে একটা চিঠিও ছিল, যেটাতে কিছু জাদুমন্ত্র লেখা ছিল। আর এটাও লেখা ছিল যে তারা তাদের বাবাকে একদিনের জন্য হলেও ফিরিয়ে আনতে পারবে। এটা দেখে ইয়ান তো অনেক খুশি হয়ে যায়, কারণ সে তার বাবাকে কখনো দেখেনি, আর এটা সে এই লাঠির সাহায্যে করতে পারে। বার্লি তখন ওই চিঠিটার সাথে একটা জাদুর পাথরও খুঁজে পায়, তাই জাদুর লাঠিটা দিয়ে চিঠিতে লেখার মতো করতে থাকে। কিন্তু অনেকবার চেষ্টা করার পরও সে ব্যর্থ হয়ে যায়, তাই সবাই হতাশ হয়ে যায়। তখন ইয়ান তার রুমে গিয়ে চিঠিটা পড়তে থাকে। ঠিক তখনই জাদুর লাঠিতে থাকা পাথরটা জ্বলে ওঠে আর ম্যাজিক হতে থাকে। তখন সেখানে বার্লি চলে আসে আর এসব দেখে অবাক হয়ে যায়। আর চিঠির লেখা অনুযায়ী তার বাবা ধীরে ধীরে ফিরে আসতে থাকে। বার্লি তখন ইয়ানকে উৎসাহ দিতে গিয়ে ডিস্টার্ব করে ফেলে, যার ফলে ইয়ান অমনোযোগী হয়ে পড়ে, আর তাতেই সব গোলমাল হয়ে যায়। তাদের বাবার পা পর্যন্ত আসতেই সেই পাথরটা ভেঙে যায়, যে কারণে তার বাবা অর্ধেক ফিরে আসে। এটা দেখে কিছুক্ষণের জন্য তারা দুজনেই ভয় পেয়ে যায়, কিন্তু ইয়ান তার বাবাকে অর্ধেক দেখেও খুশি হয়, কারণ তার বাবাকে প্রথম দেখছে। তাদের বাবা হাঁটতে গেলে এদিক সেদিক ধাক্কা খায়, কারণ তার পুরো শরীর গঠন হয়নি। আর এই সব কিছুর জন্য ইয়ান বার্লিকে দায়ী করে, বলে সে যদি ডিস্টার্ব না করতো তাহলে তাদের বাবা পুরো ফিরে আসতো। তখন বার্লি কিছু কার্ড নিয়ে আসে, যেগুলো দিয়ে সে গেম খেলতো। ইয়ান তখন বলে এই কার্ডগুলো দিয়ে তারা কি করবে। বার্লি তখন বলে এই কার্ডগুলো তাদেরকে সাহায্য করবে জাদুর পাথরটা খুঁজতে। কিন্তু ইয়ানের এই সব কথা একদমই বিশ্বাস হচ্ছিল না। বার্লি বলে এই ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই, আর আজকের মধ্যেই পাথরটি খুঁজে নিয়ে আসতে হবে, তা না হলে তারা আর কখনো বাবাকে ফেরাতে পারবে না। এরপর তারা সেই পাথরটা খোঁজার জন্য বের হয়ে পড়ে। যাত্রাপথে ইয়ান তার বাবাকে অর্ধেক শরীরের সঙ্গে গল্প করতে থাকে। হঠাৎ খেয়াল করে তার বাবার অর্ধেক শরীর দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে, তাই তার জন্য তার বাবার শরীরের ওপর একটা পুতুল বসিয়ে দেয়। এবার বার্লি তাকে একটা জাদুর বই দেয় এবং সেটা দেখে জাদু প্র্যাকটিস করতে বলে, কিন্তু অনেক চেষ্টা করেও ইয়ান একটা ক্যানের কৌটাও নাড়াতে পারছিল না। বার্লি তখন ইয়ানকে মন থেকে মন্ত্র পড়তে বলে,
কিন্তু এতেও কোনো কাজ হয় না। তাই ইয়ান অনেক রেগে যায়। এদিকে ইয়ানের দরজার বাইরে তার মা একটা চিরকুট দেখতে পায়, যেটাতে ইয়ান তার মাকে সারপ্রাইজ দেবে বলেছে। এই নোট পেয়ে তার মা ঘরের ভেতরে গেলে সব ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে। তারপর সে টেবিলের ওপরে সেই পাথরটার এবং একটা বাড়ির ছবি দেখতে পায়, যেখানে ইয়ান এবং বার্লি গিয়েছে, যেটা দেখে তার মা এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে। এদিকে ইয়ান একটা পুরনো জাদুর বাড়িতে চলে আসে। ইয়ান তখন বলে তারা কি এখানেই পাথরটা খুঁজে পাবে। বার্লি বলে এখান থেকে তারা পাথরটি খোঁজার মানচিত্র নেবে। তারপর তারা ভেতরে ঢুকে অনেক অবাক হয়ে যায়, কারণ সেই জাদুর বাড়িটা এখন একটা রেস্টুরেন্টে পরিণত হয়েছে। ওখানে থাকা ম্যান্টিকোরটি একজন ওয়েটার হয়ে গিয়েছিল। ইয়ান তখন জাদুর পাথরের খোঁজ পাওয়ার জন্য ম্যান্টিকরের কাছে যায় এবং তার কাছ থেকে সেই মানচিত্রটা চায়। কিন্তু ম্যান্টিকরটি তাদের হাতে একটি মেনু কার্ড ধরিয়ে দেয়, কিন্তু ওই রেস্টুরেন্টে ইয়ান সেই মানচিত্রটি ঝুলে থাকতে দেখে। ইয়ান সেটা নিতেই যাবে, তার আগেই বার্লি সেখান থেকে সেই মানচিত্রটা তুলে নেয়। অপরদিকে ম্যান্টিকরটি তাদের হাত থেকে সেটা ছিনিয়ে নেয় আর বলে এটা তাদেরকে দিতে পারবে না। সে আর কাউকে বিপজ্জনক জায়গায় পাঠাতে পারবে না, সে এখন এইসব কাজ ছেড়ে দিয়েছে। ইয়ান তখন বলে সে তার বাবাকে কখনো দেখেনি, তার কাছে একটাই সুযোগ আছে তার বাবাকে দেখার, তাই সেজন্য মানচিত্রটা তার চাই। কিন্তু এরপরও ম্যান্টিকোরটি সেই মানচিত্রটা দিতে চায় না। এরপর বার্লি বলে পিছনে যার ছবি রয়েছে সে মনে হয় বিপদের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে পছন্দ করত, একজন আসল যোদ্ধার মতো, কিন্তু এখন সে সাধারণ একটা ওয়েটার হয়ে গেছে। ম্যান্টিকোরটিকে মোটিভেট করে এবং সে মোটিভেট হয়ে যায় এবং আগের রূপে ফিরে আসে। সেখানে সে আগুন লাগিয়ে দেয়। এটা দেখে সেখানকার সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মানচিত্রতেও আগুন লেগে যায়। ইয়ান সেটি নিভাতে গেলেও সেটা পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে যায়। তখন বার্লি তার বাবার অর্ধেক শরীর এবং ইয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু তার বাবা সেখানে পড়ে যায়। তার বাবার উপরে কিছু জ্বলন্ত কাঠ পড়ে যেতে থাকলে ইয়ান সেই লাঠিটা দিয়ে জাদু করে আটকে দেয়। সেই সুযোগে বার্লি তাদের দুজনকে নিয়ে নিরাপদে বাড়ি থেকে বের হয়ে আসে। তারপর তারা গাড়িতে চড়ে চলে যাওয়ার সময় বার্লি অনেক খুশি হয়, কারণ ইয়ান এখন ম্যাজিক করা শিখে গেছে। কারণ ইয়ান তখন অনেক বিশ্বাসের সঙ্গে ম্যাজিকটা করেছিল, তাই সেই ম্যাজিকটা কাজ করেছে। এরপর ইয়ান বলে তারা তো মানচিত্রটা হারিয়ে ফেলেছে, এখন তারা কি করবে। বার্লি তখন বলে এই মেনু কার্ডটা দেখায়, যেখানে একটি পাজল ছিল আর সেই পাজলটিকে কেউ একজন সমাধান করে রেখেছিল। সেই মেনু কার্ড থেকে তারা রেভেন্স পয়েন্ট নামে একটি জায়গার কথা জানতে পারে, যে জায়গাটা একটি পাহাড়ের উপরে রয়েছে। বার্লি বলে সেই জাদুর পাথরগুলো হয়তো সেখানেই রয়েছে। তার বিশ্বাস তারা সকলের মধ্যে সেই জায়গাতে পৌঁছে যাবে। তারা যেহেতু একটি মিশনে রয়েছে, তাদের একটি সহজ রাস্তা দিয়ে যাওয়া উচিত হবে না। ইয়ান বার্লিকে বুঝিয়ে বলে যে তাদের হাতে এখন অত সময় নেই, তাদেরকে তাই সোজাসুজি রাস্তা দিয়েই যাওয়া সঠিক হবে। বার্লি তখন ইয়ানের কথা মেনে নিয়ে সোজা রাস্তা দিয়ে যেতে থাকে। এদিকে আমরা লরেনকে দেখি, সে ছেলেদের খুঁজতে খুঁজতে সেই বাড়িতে চলে এসেছে। লরেন সেখানে পৌঁছে আগুন দেখে অনেকটা ঘাবড়ে যায়। তখন সেখানে সেই ম্যান্টিকরের সঙ্গে দেখা হয় আর জিজ্ঞাসা করে তার ছেলেদের ব্যাপারে। ম্যান্টিকরটি বলে সে তাদেরকে পাথরের খোঁজ দিয়েছে। তখনই তার মনে পড়ে সে তাদেরকে অভিশাপের কথা বলেনি। তখন সেখানে একটা পুলিশ অফিসার এসে বলে ম্যান্টিকরের মাথায় সমস্যা হয়েছে, তাই সে যাতা বলছে। কিন্তু লরেন জানতো ম্যান্টিকর সত্যি কথাই বলছে। লরেন তখন বুদ্ধি করে ম্যান্টিকর বিশেষজ্ঞ সাজে আর পুলিশ অফিসারকে বলে তাকে ম্যান্টিকরের সঙ্গে কথা বলতে হবে। লরেন তখন ম্যান্টিকরের পায়ে একটি ছোট কাটার দাগ দেখিয়ে বলে এই রক্ত যদি বাতাসের সংস্পর্শে আসে তাহলে সে আরো বেশি পাগল হয়ে যাবে। এই বলে অফিসারকে সে দূরে পাঠিয়ে দেয় আর ম্যান্টিকরের সঙ্গে এক এক কথা বলার অজুহাতে গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বার্লিদের গাড়ি মাঝপথে থেমে যায়, কারণ তাদের গাড়ির ফুয়েল শেষ হয়ে গেছে। বার্লি তখন তার গাড়ির ভেতর থেকে ফুয়েল নিতে গিয়ে দেখে সেখানে এক ফোঁটা ফুয়েল রয়েছে, তাছাড়া আশেপাশে কোনো পাম্পও দেখা যাচ্ছে না। এসব দেখে ইয়ান বলে সে যদি ম্যাজিক ব্যবহার করে তাহলে কেমন হয়। এই কথা শুনে বার্লি অনেক খুশি হয়ে যায় এবং তাকে সেই ম্যাজিকের বইটা দেয় এবং একটা ম্যাজিক দেখে মন্ত্র পড়তে বলে।
মন্ত্রর বইতে ঠিকমতো পড়তে পারলে তাহলে সেই ফুয়েল কন্টেনারটা অনেক বড় হয়ে যাবে এবং সেখানে অনেক ফুয়েল চলে আসবে। বার্লির কথা শুনে ইয়ান তখন ম্যাজিক করতে শুরু করে। তখন দেখা যায় কন্টেনারটা সত্যি সত্যি বড় হয়ে যাচ্ছে। আর প্রত্যেকবারের মতো বার্লি এবারও ডিস্টার্ব করে আর মন্ত্র ভুলভাল পড়তে থাকে ইয়ান, যার ফলে ম্যাজিকটা হতে গিয়েও সেটা বার্লির উপরে গিয়ে পড়ে আর বার্লি তাতে অনেক ছোট হয়ে যায়। ভাইকে দড়ি দিয়ে বেঁধে গ্যাস পাম্পে খোঁজার জন্য চেষ্টা করে। অনেক দূর হেঁটে এসে সেখানে একটি গ্যাস পাম্প দেখতে পায় এবং দ্রুত সেখানে চলে যায়। সেই পাম্পে হঠাৎ করে ছোট কিছু প্রজাপতি আছে বাইকে করে। তাদের হাবভাব দেখে ইয়ান তাদের থেকে দূরেই থাকে। বার্লি তখন সেই প্রজাপতিদেরকে বলে তার পূর্বপুরুষরা অলস ছিল, তাতে সেই প্রজাপতিগুলো অনেক রেগে যায়। ঠিক তখনই তাদের বাবা ভুল করে প্রজাপতিগুলোর বাইক ফেলে দেয় আর তাতে প্রজাপতিগুলো আরও রেগে যায়। এরপর ইয়ান তাদেরকে তাড়াতাড়ি নিয়ে সেখান থেকে কোনোভাবে পালিয়ে শেষ পর্যন্ত গাড়িতে এসে পৌঁছায়, কিন্তু গাড়ির ভেতরে ঢুকতে পারে না, কারণ ভুল করে গাড়ির চাবি গাড়ির ভেতরে রেখে দিয়েছে। তখন বার্লি অনেক ছোট আকৃতির হওয়ায় কোনোভাবে গাড়ির ভেতরে ঢুকে যায় আর চাবিটা ইয়ানকে দিয়ে দেয়। তারপর সবাই মিলে গাড়ির ভেতরে প্রবেশ করে। বার্লি তো অনেক ছোট হয়ে গেছে, তাই সে গাড়ি চালাতে পারছিল না, বাধ্য হয়ে ইয়ানকেই গাড়ি চালাতে হয়। অপরদিকে ম্যান্টিকোর আর লরেনকে পাথরের অভিশাপের বিষয়ে কথা বলতে দেখা যায়। তারা বলে যে পাথরটা যখন তারা নিয়ে নেবে সেই পাথরের গার্ডিয়ানরা, যারা কিনা বিশাল আকৃতির তিনটে ড্রাগনগুলো তাদের উপরে আক্রমণ করবে। তাদেরকে মারার জন্য একটি স্পেশাল তলোয়ার প্রয়োজন, কিন্তু ট্যাক্সের টাকা দেওয়ার জন্য সে সেটা বিক্রি করে দিয়েছে। যেটা শুনে লরেন তো অবাক হয়ে যায়। ম্যান্টিকোর তখন তাকে চিন্তা করতে বারণ করে, কারণ তাকে বলে ওই তলোয়ারটি ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। অন্যদিকে ইয়ানদের পিছনে সেই প্রজাপতিগুলো বাইক নিয়ে তাড়া করেছিল। ইয়ান তখন গাড়িটা নিয়ে রাস্তায় বের হয়ে পড়ে এবং সেই প্রজাপতিগুলো গাড়ির কাঁচ ভেঙে ভেতরে ঢুকে যায়। ইয়ান তখন বুদ্ধি করে এই গাড়ির এসিটা অন করে দেয় আর এসির বাতাসে প্রজাপতিগুলো ও বার্লি তখন বাইরে বের হয়ে যায়। ইয়ান কোনোভাবে বার্লিকে ধরে ফেলে। ততক্ষণে বার্লি তার নিজের রূপে ফিরে আসে, কিন্তু গাড়ি কন্ট্রোল হারিয়ে তারা একটি অন্য জায়গায় চলে যায়, মানে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন তারা দেখে যে পুলিশের গাড়িগুলো তাদের দিকে পিছু করছে। বার্লি তখন ইয়ানকে বলে ম্যাজিক করে ব্রোঙ্কো সাজতে, কারণ ব্রোঙ্কো তো একজন অফিসার, তাকে দেখলে হয়তো ছেড়ে দেবে। ইয়ান তখন ব্রোঙ্কো সেজে গাড়ির বাইরে বের হয়ে আসে আর পুলিশ অফিসাররা জিজ্ঞাসা করে যে সে কেন এত জোরে গাড়ি চালাচ্ছিল। ইয়ান তখন ব্রোঙ্কোর মতো কথা বলে এবং ব্যাপারটাকে সামলে নেয়। এই ম্যাজিকে তাকে প্রত্যেকটা কথা মিথ্যা বলতে হচ্ছে। তো গল্পে গল্পে পুলিশ অফিসারগুলো বার্লির কথা বলতে থাকে, বলে বার্লি খুবই উচ্ছৃঙ্খল। বার্লির কথা বলায় ইয়ান তখন ভুল করে বার্লির কথা বলে দেয়। যেহেতু সে সত্যি বলে দিয়েছে তাই ম্যাজিকের কাজও শেষ হয়ে গেছে। তার একটা পা অদৃশ্য হয়ে যায়। যাওয়ার সাথে সাথে ইয়ান তাড়াতাড়ি গাড়ির ভেতরে ঢুকে যায়, কিন্তু অফিসাররা তার সেই পায়ের ছাপ দেখে ফেলে। এটা দেখে তাদের সন্দেহ হয় এবং ব্রোঙ্কোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। এদিকে বার্লি অনেক রাগ করে, কারণ সবাই তাকে উচ্ছৃঙ্খল বলে। ইয়ান তখন বার্লিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বার্লি রাগ করে গাড়ি থেকে নেমে যায়। বার্লি বলে অফিসাররা যা বলেছিল সে শুধুমাত্র তাতে হ্যাঁ বলেছে আর এটাই সত্যি, তাই জন্য তাদের ম্যাজিক কাজ করছিল না আর সে তাতে নিয়েছে এইভাবে কি বুঝতে পারছে না। এটা নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। অন্যদিকে তাদের বাবা গাড়ির ভেতরে নাচতে থাকে, যার তালে তালে তারা দুই ভাইও নাচতে থাকে। এবার বার্লি বলে সেও তার বাবাকে দেখতে চায়, তাই তারা দুজনে অন্য একটি রাস্তা দিয়ে যেতে চায়, যেটা বিপজ্জনক হলেও অনেকটা শর্টকাট। তারপর তারা সবাই মিলে জঙ্গলের পথ দিয়ে রওনা দেয়, কিন্তু যাওয়ার পথে বার্লির গাড়ির সেই নাম্বার প্লেটটা খুলে পড়ে যায়। অন্যদিকে লরেন এবং ম্যান্টিকরটি আসে একটি শপে, যেখানে ম্যান্টিকর ওই তলোয়ারটি বিক্রি করেছিল। দোকানদার তলোয়ারটির ওপর তাদের দুজনের মাত্রাতিরিক্ত আগ্রহ দেখে তলোয়ারের দাম এতটাই বাড়িয়ে দেয় যে এখন তাদের ধরাছোঁয়ার বাইরে। ম্যান্টিকর তখন বাধ্য হয়ে তার লেজে থাকা সুচ দিয়ে দোকানদারকে অজ্ঞান করে দেয়। তারপর তারা তলোয়ারটি নিয়ে সেখান থেকে চলে যায়। লরেনের কাছ থেকে ব্রোঙ্কো জানতে পারে ইয়ানদের কথা। তারপর থেকে এসে ইয়ানদের খোঁজ করতে থাকে। খোঁজ করতে করতে ব্রোঙ্কো সেখানে চলে আসে যে পথ দিয়ে বার্লি এবং ইয়ান গেছে। বার্লির গাড়ি সেই নাম্বার প্লেটটা পড়ে থাকতে দেখে ব্রোঙ্কো ততক্ষণ সেই রাস্তা দিয়ে যেতে থাকে। অন্যদিকে সকাল হয়ে গেলে বার্লি এখনো গাড়ি চালাচ্ছে। ইয়ান ঘুম থেকে উঠে পড়লে বার্লি তার সঙ্গে কথা বলতে বলতে অমনোযোগী হয়ে পড়ে, যে কারণে তারা একটি খাদের ধারে চলে আসে। খাদটাকে সে দেখতেই পায় না। তখন ইয়ান চিৎকার করে গাড়িটাকে থামাতে বলে। বার্লি তো অনেক কষ্টে গাড়িটাকে থামিয়ে দেয় আর অল্প একটু দেরি হলে তারা সবাই খাদের ভেতরে পড়ে যেত।
তারা যে খাদের সামনে দাঁড়িয়ে রয়েছে তার অপর পাশে একটি ব্রিজ রয়েছে, তাই ইয়ান ম্যাজিকের সাহায্যে অপর পাশে থাকা ব্রিজটি এপাশে আনার চেষ্টা করে, কিন্তু তার ম্যাজিক সেই পর্যন্ত যায় না। বার্লি তখন বলে এই ম্যাজিকটা ওই পর্যন্ত যাবে না, তাই তাকে অপর পাশে যেতে হবে। ইয়ান তখন ম্যাজিকের সাহায্যে অপর পাশে যেতে থাকে, কিন্তু সে ম্যাজিকের সাহায্যে অপর পাশে যেতে চাইলে সে বারবার ব্যর্থ হয়, কারণ ইয়ানের ম্যাজিক কাজ করছিল না, এজন্য যে সে খুব ভয় পেয়েছিল। বার্লি তখন ইয়ানকে মোটিভেট করে আর বলে সে যদি ম্যাজিকের উপরে বিশ্বাস না রাখে তাহলে ম্যাজিক তার উপরে কিভাবে বিশ্বাস রাখবে, আর ম্যাজিক তো এভাবেই কাজ করবে না, কারণ ম্যাজিকের মূল ভিত্তি হলো বিশ্বাস। এটা বলে ইয়ানকে একটি দড়ি দিয়ে নিজের সঙ্গে বেঁধে নেয়, যাতে ম্যাজিক যদি কাজ নাও করে তাহলে সে যেন খাদে না পড়ে যায়। এরপর ইয়ান পুরো বিশ্বাসের সাথে খাদের উপরে পা বাড়ায় এবং সুন্দর উপরে হাঁটতে সক্ষম হয়। এটা দেখে ইয়ান তখন আরেক পা বাড়াতেই সে আবারও খাদে পড়ে যেতে যাচ্ছিল। বার্লি তখন পিছন থেকে বলে প্রতিটা ধাপ তাকে বিশ্বাসের সঙ্গে ফেলতে হবে। ওদের মাঝ বরাবর গেলে ইয়ানের শরীর থেকে দড়িটা খুলে যায়, কিন্তু ইয়ান সেটা খেয়াল করে না, আর বার্লিও তাকে বলতে পারছিল না, কারণ সে যদি জানতে পারে তার কোমর থেকে দড়ি খুলে গেছে তাহলে সে ভয় পেয়ে হয়তো খাদে পড়ে যাবে। দেখা যায় ইয়ান যেতে যেতে প্রায় শেষ পর্যন্ত চলে গেছে, ঠিক তখন সে পেছনের দিকে তাকায়, তখনই বার্লির হাতে দড়ি খোলা অবস্থায় দেখে সে ভয় পেয়ে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু যেহেতু সে শেষ পর্যন্ত চলে গিয়েছিল তাই কোনো রকমে পাথরটা ধরে সে আবার উপরে উঠে পড়ে। এরপর সে ব্রিজটি নামায় এবং বার্লি সেই ব্রিজের ওপর থেকে গাড়িটা নিয়ে চলে আসে। বার্লি ইয়ানকে সাহসী বলে জড়িয়ে ধরলো, ইয়ান তখনও ভয় পেয়েছিল। এরপর তারা মানচিত্র চেক করে এবং জানতে পারে সেখানে কিছু মূর্তি আছে যেগুলো তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পথ দেখাতে পারে। তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই সেখানে ব্রোনকো চলে আসে আর তাদের দুজনকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য বলে। ব্রোনকো বলে তাদের মা তাদের জন্য খুবই চিন্তা করছে। বার্লি বলে আজ সন্ধ্যার মধ্যে তাদেরকে যে করে হোক ওই পাথরটি খুঁজে বের করতে হবে, আর তা না হলে তারা তাদের বাবাকে আর কখনো দেখতে পারবে না। ব্রোনকো তখন বলে এটা তোমাদের পারিবারিক বিষয় হলেও আমি তোমাদেরকে যেতে দিতে পারবো না, এই সব কিছুর জন্য তোমার মা অনেক চিন্তায় পড়ে যাবে। এই সব কিছু শুনে বার্লি তখন অনেক রাগ হয়ে যায়। ইয়ান তখন বলে আমরা তার সঙ্গে ফিরে যাব, সে একজন পুলিশ অফিসার, সে ঠিক কথাই বলেছে। এই বলে সে তখন বার্লিকে নিয়ে গাড়িতে উঠে যায় আর ব্রোনকোকে ধোকা দিয়ে সেখান থেকে চলে যায়। ব্রোনকো তখন আরও পুলিশ অফিসারদের সাহায্য নিয়ে তাদের পিছু করতে থাকে। ইয়ানরা পালাতে পালাতে তাদের সামনের পথ শেষ হয়ে যায়। বার্লি তখন ম্যাজিক করে ইয়ানকে সেই ব্রোনকোদের পথ আটকে দিতে বলে, কিন্তু ইয়ান অনেক চেষ্টা করেও সে ম্যাজিক করতে পারে না। ইয়ান তখন বলে শুধুমাত্র তার জন্য তারা তাদের বাবাকে দেখতে পারবে না। এটা শুনে বার্লি তখন তার প্রাণপ্রিয় গাড়িটা স্টার্ট করে একটি পাথর দিয়ে ছেড়ে দেয়। তারপর গাড়িটি থেকে কিছু পাথর ধাক্কা লাগে এবং সেই পাথরগুলো নিচে পড়ে যায় আর ব্রোনকোদের রাস্তা বন্ধ হয়ে যায়। তারা আর সামনের দিকে এগিয়ে আসতে পারে না। বার্লির প্রাণপ্রিয় গাড়িটা বলি দিতে দেখে ইয়ান তো অবাক হয়ে যায়। বার্লি তখন বলে এটা শুধুমাত্র একটা গাড়ি, বাবাকে দেখার জন্য তার গাড়িটা ভেঙে গেলে তার কোনো আফসোস নেই। যেটা শুনে ইয়ান অনেক খুশি হয়। এরপর তারা তাদের বাবাকে নিয়ে হাঁটতে থাকে। তারপর হাঁটতে হাঁটতে তারা র্যাবেস পয়েন্টে চলে আসে এবং সেখানে একটি গুহা দেখতে পায়, কিন্তু সেটা ঢাকনা দিয়ে আটকানো ছিল। তারা দুজনে সেটা তোলার চেষ্টা করে, তখনই ইয়ান সেখানে একটা পাজল দেখতে পায়। সেই পাজল তাদেরকে পানিপথে যাওয়ার জন্য নির্দেশ করে। তো পাশে একটি গুহার ভেতরে ঝর্ণা দেখে তারপর দুজনে মিলে সেই গুহার ভেতরে চলে যায় এবং ইয়ান তার ম্যাজিক দিয়ে একটি মশাল তৈরি করে। মশাল জ্বালালে তারা অনেক শিল্পকর্ম দেখতে পায় যেগুলো তারা দেখে মুগ্ধ হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই কিছু ইউনিকর্ন তাদের সামনে চলে আসে। তাদেরকে এভাবে আসতে দেখে দুজনেই ভয় পেয়ে যায়, কিন্তু এরপরও নিজেদেরকে সামলে নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হয়। একটু পরে তারা একটি রাস্তা দেখতে পায় আর ইয়ান বার্লির হাতে থাকা চিপসকে একটি বিশাল বড় নৌকায় পরিণত করে সেখান থেকে রওনা দেয়। এদিকে লরেন এবং ম্যান্টিকর ব্রোনকোর সঙ্গে কথা বলতে থাকে আর ইয়ানদের খুঁজতে খুঁজতে তারা র্যাবেস পয়েন্টে চলে আসে, কিন্তু হঠাৎ করে সেই উড়ন্ত প্রজাপতিগুলো তাদের গাড়ির সামনে এসে ধাক্কা খায়, যেটা দেখে লরেন অনেক ভয় পেয়ে যায় এবং গাড়ির কন্ট্রোল হারিয়ে একটি খাদে পড়ে যায়। এটা দেখে তারা দুজনে হতাশ হয়ে যায় যে বাকি পথ তারা কিভাবে যাবে। এটা নিয়ে তো খুবই চিন্তায় পড়ে যায়। তখন লরেন দেখে প্রজাপতিগুলো উড়ছে। লরেন তখন ম্যান্টিকরকে বলে সে তার পাখার সাহায্যে উড়ে যেতে পারে। একে ইয়ান বার্লিকে বলে তোমার সাথে বাবার কত স্মৃতি, তোমার তো ভাগ্য খুবই ভালো। বার্লি তখন বলে সে তার বাবা যখন অসুস্থ ছিল তার সঙ্গে দেখা করতে চাইতো, কারণ তাদের বাবাকে বিভিন্ন মেডিকেল পাইপ দিয়ে রাখা হয়েছিল, যেটা দেখে বার্লি অনেক ভয় পেত। তাই তার বাবার মৃত্যুর সময় সে তাকে দেখতে যেতে পারেনি।
আফসোস তার ভিতরে এখনো আছে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো কিছুতে সে ভয় পাবে না। শুধুমাত্র ভয়ের কারণেই তার বাবার মৃত্যুর শেষ মুহূর্তে সে তার কাছে থাকতে পারেনি। তাই এখন নিজের মনে অনেক সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এসব কথা বলতে বলতে তারা তখন একটা জায়গায় চলে আসে যেখানে বিশাল বড় একটা দরজা ছিল। তারপর তারা সেই দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং ভেতরে ঢুকতেই তাদের দিকে তীর নিক্ষেপ শুরু হয়। আসলে ওই জায়গাটি ছিল মরণ ফাঁদ পাতা। তারা কোনো রকমে সেই ফাঁদ পার হয়ে উপর থেকে এক ধরনের সবুজ জেলির মতো কিছু একটা পড়তে থাকে, যে জেলিটা কিনা অ্যাসিডের মতো কাজ করে। তারপর কিছু দূর এগিয়ে এসে দেখে রাস্তার ভিতরেও ফাঁদ পাতা রয়েছে। ইয়ান তখন ম্যাজিক করে তার বাবা এবং ভাইকে বাঁচিয়ে দেয়। এরপর তারা একটি রুমের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে প্রচুর পানি চলে আসতে শুরু করে। ইয়ান বুঝতে পারে এখানে নিচে থাকায় ঢাকনাটি চাপ দিলে উপরের দরজাটি খুলে যাবে। তাই সে পানির নিচে গিয়ে ওই ঢাকনাটিতে চাপ দিতে বলে বার্লিকে। কিন্তু বার্লি তা পারে না, কারণ বেশিক্ষণ পানির নিচে থাকা তার পক্ষে সম্ভব নয়। তখন তারা তার বাবাকে পানির নিচে পাঠিয়ে দেয়। তার যেহেতু শরীরের উপর অংশ নেই, তাই নিঃশ্বাস নেওয়ারও কোনো প্রয়োজন ছিল না, আর সে খুব সহজেই কাজটা করতে পারবে। আর সেটাই ঠিকঠাকভাবে হয়। সে পানির নিচে চলে যায় এবং সেই ঢাকনার উপরে দাঁড়িয়ে থাকে, আর উপরের দরজাটি খুলে যায়। ইয়ান তার ভাই এবং বাবাকে নিয়ে পানির উপরে উঠে যায়। তারপর তারা সেখানে একটি সিঁড়ি দেখতে পায়, যার অপর পাশে সেই ম্যাজিক পাথরটা রয়েছে। এটা ভেবে তারা তো খুবই খুশি হয়ে যায়। তারপর সেই সিঁড়ি দিয়ে উঠতে থাকে, কিন্তু তারা দেখে শেষ পর্যন্ত একটি ম্যানহোলের ভেতর দিয়ে ইয়ানের স্কুলের সামনে চলে এসেছে। এটা দেখে তারা তো দুজনেই অবাক হয়ে যায়, কারণ তারা বুঝতে পারল না তাদের সাথে এসব কি হয়ে গেল। ইয়ান তখন অনেক রেগে যায় আর বলে, এইসব কিছু তোমার ভুলভাল ওই ম্যাপের কারণে হয়েছে। বার্লি বলে তারা এখনো পাথরটি খুঁজে বের করতে পারবে, কিন্তু ইয়ান বলে সূর্য অস্ত দেওয়া পর্যন্ত সে তার বাবার সাথে সময় কাটাতে চায়। এরপর সে তার বাবাকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসে। পাড়ে বসে তার লিস্টটা দেখতে থাকে, যেটা সে তার বাবাকে ফিরিয়ে আনার পর পূরণ করবে ভেবেছিল। কিন্তু সেসব তো এখন আর পূরণ হবার নয়, কারণ তার হাতে এখন আর অত সময় নেই। তাই একে একে তার ইচ্ছেগুলো লিস্ট থেকে বাদ দিতে থাকে। তখন তার গাড়ি চালানোর লেখাটা চোখে পড়ে, যেটা সে বার্লির সাথে করেছে। তাই সেটাতে টিক চিহ্ন দিতে থাকে। তারপর সে খেয়াল করে সে সেখানে থাকা অনেকগুলো কাজ করেছে, যেমন ভয় না পাওয়া, একসঙ্গে হাসাহাসি করা ইত্যাদি। তখন সে বুঝতে পারে সে যদি নিজের উপরে বিশ্বাস রাখে তাহলে অনেক কিছুই করতে পারবে। তাই সে দেরি না করে বার্লির কাছে যেতে থাকে, আর বার্লি তো এদিকে সেই নকশা নিয়ে এদিক ওদিক হাঁটতে থাকে। তারপর সেখানে সেই পুরনো ঝর্ণাটি দেখে এবং সেটার উপরে উঠে যায় এবং সেখানে তার কাছে থাকা নকশাটার মতো আরেকটি স্থান দেখতে পায়। এরপর সেই নকশাটি সেই জায়গাটিতে লাগিয়ে দেয় এবং সেখানকার একটা ইট সরে গেলে জাদুর পাথরটি বের হয়ে আসে, যেটা দেখে বার্লি তো অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই ইয়ান এবং তার বাবা সেখানে চলে আসে। বার্লি তখন সেই পাথরটা ইয়ানকে দেখাতে থাকে। এটা দেখে ইয়ান তো অনেক খুশি হয়, কিন্তু তখনই অভিশাপ শুরু হয়ে যায়। ম্যান্টিকোরের বলা সেই ড্রাগনটি সেখানে চলে আসে, যেটা চারপাশের বিভিন্ন জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে। ড্রাগনটি পাথরটি ফেরত নেওয়ার জন্য বার্লির উপরে হামলা করতে শুরু করে। বার্লিকে বাঁচাতে তখন ইয়ান এগিয়ে আসে। ঠিক তখনই লরেন এবং ম্যান্টিকোরও সেখানে চলে আসে। ম্যান্টিকোর তখন সেই ড্রাগনের উপরে হামলা করে, আর ইয়ান এবং বার্লি সেই পাথরটা নিয়ে ম্যাজিক করতে থাকে, তার বাবাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। তার বাবা প্রায় সম্পূর্ণ ফিরে এসেছিল। ঠিক তখনই সেই ড্রাগনটি ম্যান্টিকোরটিকে আঘাত করে সেখান থেকে ফেলে দেয়। সেজন্য লরেন ছুরিটা নিয়ে ড্রাগনটিকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ড্রাগনটা লরেনকেও ছিটকে ফেলে দেয়। লরেন তলোয়ারটা আনতে গেলে ড্রাগনটা তার পাথরটা আনতে চায়। বার্লি তখন এটা দেখে তাকে আটকানোর চেষ্টা করে। ইয়ান বলে, আমি ড্রাগনটাকে আটকাবো, তুমি বাবার সঙ্গে থাকো। বার্লি বলে, বাবাকে তুমি কখনো দেখোনি, তাছাড়া বাবার সঙ্গে তোমার কোনো ভালো স্মৃতিও নেই। ইয়ান বলে, আমার না হয় কোনো স্মৃতি নেই, কিন্তু তোমার তো বাবার সঙ্গে স্মৃতি আছে, আর বাবার মৃত্যুর সময় তুমি বাবার সঙ্গে দেখা করতে পারোনি। এটাও বলে যে বাবার থেকে তুমি এবার ভালো করে বিদায় নিয়ে নাও। এই বলে সে তখন ড্রাগনটাকে আটকাতে চলে যায়। ড্রাগনটিকে লাঠি দিয়ে হামলা করলে ড্রাগনটা তার লাঠিটাকে উল্টে ফেলে দেয়। তারপর তার হাতে লাঠির একটি ছোট্ট কর দিয়ে সেটা আবার লাঠিটাকে ফিরিয়ে নিয়ে আসে। লাঠির সাহায্যে সে ওই তলোয়ারটাও ফিরিয়ে নিয়ে আসে, আর তলোয়ারটা দিয়ে সে ড্রাগনটাকে আক্রমণ করলে ড্রাগনটা সেখানেই মারা যায়। তখন দেখতে পায় তার বাবা সম্পূর্ণরূপে ফিরে এসেছে এবং বার্লির সঙ্গে কথা বলছে।
এরপর তার বাবা বার্লিকে জড়িয়ে ধরে এবং সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তার বাবাও সেখান থেকে চলে যায়। বার্লি এরপর ইয়ানকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে। ইয়ান তখন বার্লিকে জিজ্ঞাসা করে বাবা কি বলেছে। বার্লি তখন বলে বাবা আমাদের দুই ভাইকে নিয়ে অনেক গর্ববোধ করে, আর তাছাড়া বাবা তোমাকে জড়িয়ে ধরতে বলেছে। এই বলে বার্লি তখন ইয়ানকে জড়িয়ে ধরে। এরপর আমাদের কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে মানুষ এখন পুরোপুরি টেকনোলজির ওপর নির্ভর না করে জাদুর ওপর নির্ভরশীল হয়েছে। আর ব্রোনকো এখন গাড়িতে করে না গিয়ে সে দৌড়িয়ে অফিসে যাওয়া আসা করতে থাকে। অন্যদিকে ম্যান্টিকর তার রেস্টুরেন্টে সবাইকে ম্যাজিক শেখায়, আর ইয়ানও তার স্কুলে বাচ্চাদেরকে ম্যাজিক শেখাতে থাকে। ইয়ান তখন বার্লি সেই গাড়িটাও উপহার দেয়। এটা দেখে বার্লি তো অনেক খুশি হয়ে যায়। তারপর তারা দুই ভাই মিলে সেই গাড়িটাকে নিয়ে বের হয়ে যায়, আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।